নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা আছো হানা বাড়িতে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। অনেক প্রতিকূলতার মধ্যে তোমাদের ভালোবাসার টানে আমরা আবার ফিরে এলাম তোমাদের কাছে। এরমভাবেই তোমরা আমাদের সাথে থেকো, আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারি। আজ তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প। লেখক শুভজিৎ বিশ্বাসের কলমে চক্রবর্তী ঠাকুর সিরিজের দ্বিতীয় গল্প অশরীরীর মোহ। এই সিরিজের প্রথম গল্পের নাম হলো নিশিহারিণী। সেই গল্পটা শুনতে গেলে এই গল্পের ভিডিওর ডেসক্রিপশানেও তার লিঙ্ক দেওয়া রইল এবং এই গল্পের ভিডিওর কমেন্টেও সেই লিঙ্ক পিন করে দেওয়া রইল। আর হানাবাড়িতে এখন স্পটিফাই অ্যাপেও আছে, তাই আর দেরি না করে স্পটিফাই অ্যাপটা খুলে হানাবাড়ি চ্যানেলটাকে ফলো করে নিও। আর স্পটিফাই অ্যাপের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশানে আছে, গিয়ে ক্লিক করো, হানাবাড়ি চ্যানেলটা খুলে যাবে, ওখান থেকেও তোমরা ফলো করে নিতে পারো। বন্ধুরা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প পাঠে সৌমিক আর চক্রবর্তী ঠাকুরের চরিত্রে স্নেহাদ্রি। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজ রবিবার, তাই অফিস নেই। সকাল থেকে ঘরেই বসে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে আবার কান ফাটানো বাজের শব্দ। এই দিনের বেলাতেও চারপাশ দেখলে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে এসেছে। সকাল থেকে সময় কাটতেই চাইছিল না। আর কত ঘরে বসে সাহিত্য চর্চা করা যায়। হ্যাঁ, দুপুরে খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে গুরুভোজটা বেশ ভালোই হয়েছে। এরপর ঘরের বারান্দায় বসে বাইরের বৃষ্টি ভরা পরিবেশ দেখে বেশ ভালোই লাগছিল। দুপুরের পরেই বৃষ্টিটা একটু কমে এলো। চারপাশের নালা ডোবা থেকে ব্যাঙের ডাক একইভাবে ভেসে আসছে। আকাশে কালো মেঘ এদিক ওদিক করছে, কিন্তু তবুও মনটা চাইছে অন্য কিছু। আসলে বৃষ্টির দিন এলেই মনটা সুরেশদার চায়ের দোকানে বসে চক্রবর্তী মশাইয়ের গল্পের আড্ডার জন্য একেবারে মেতে ওঠে। সেখানে বসে পরিবেশের সাথে তাল মিলিয়ে চক্রবর্তী মশাইয়ের গল্প দারুণ জমে বটে। তাই আর বেশি কিছু না ভেবে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম, হাতে একটা ছাতা নিয়ে। দোকানের সামনে গিয়েই দেখি অতুলবাবু মনের সুখে সিগারেটে টান দিচ্ছে। আসলে বরাবর আমাদের এই আড্ডায় চক্রবর্তী মশাই, সুজিতবাবু আর হাবুলি শুধু থাকে, কিন্তু এই সময় অতুলবাবুকে দেখে খানিকটা অবাকই হলাম। অতুলবাবু একজন সরকারি কর্মী। সাধারণত উনি সন্ধ্যার পর বাড়ি থেকে তেমন একটা বের হন না। নিজেকে একজন বড় বিজ্ঞ বলেই মনে করে চলেছেন তিনি। তাই আমাদের সাথে কথা হলেও একসাথে বসে আড্ডা কখনো হয়নি। আমি সামনে গিয়ে বললাম, কি ব্যাপার অতুলবাবু, আজ এই সময় এখানে যে? আসলে বাড়িতে ঠিক মন ঠিক ছিল না। বাড়ির সবাই মিলে ঘুরতে গেছে, পুরো বাড়ি ফাঁকা, তাই ভাবলাম একটু এদিক ওদিক থেকে হেঁটে আসা যাক। দোকানের ভেতরে একবার চেয়ে দেখলাম সুজিতবাবু মিটিমিটি হাসি মুখে আমাদের দিকেই চেয়ে আছেন। তার পাশেই বসে আছে স্বয়ং চক্রবর্তী মশাই। বুঝলাম অতুলবাবুর কারণেই এই হাসি। আমিও একটু হেসে বললাম, বেশ তো, আজ যখন বাড়িতে কেউ নেই, চলুন না আমাদের সাথে একটু গল্প আড্ডায় সময় কাটাবেন খন। প্রস্তাবটা মন্দ নয়, চলুন ভেতরে গিয়ে বসি। দোকানের ভেতরে গিয়েই একটা জিনিস লক্ষ্য করলাম। আজ চক্রবর্তী মশাই বেশ একটু চুপচাপ, এক মনে চেয়ে রয়েছেন ওপরের দিকে। দেখে মনে হলো মনটা বেশ খারাপ। অন্য দিনের মতো মুখে সেই হাসিটাও নেই। বললাম, চক্রবর্তী মশাই, বলছি কিছু হয়েছে নাকি? মনটা কেমন খারাপ খারাপ মনে হচ্ছে যে আপনার? ভোরবেলায় একটা স্বপ্ন দেখার পর থেকেই মনটা আজ বেশ ভার হয়ে আছে। অনেক দেশ বিদেশ ঘুরে ঘুরে অনেক বিচিত্র মানুষের দেখা পেয়েছি, কিন্তু কাল রাতে একজনের স্বপ্ন এলো। সেও কি কোনো ব্রাহ্মণ নাকি?
আগে হ্যাঁ সুজিতবাবু, ব্রাহ্মণ তো বটেই, সাথে একজন গুণী বৈদ্য। সামান্য বাড়ির আশেপাশের গাছ শেকড় এসব থেকে এমন সব ওষুধ তৈরি করতেন যা খাওয়ালে আজকালকার এই গন্ডায় গন্ডায় ওষুধও নাগাল পেত না। সেই গুণী লোকের নাম ভোলা বাবা। তাই ভোলা বাবার একটা বড় গল্প আছে, কিন্তু সে তোমাদের অন্যদিন শোনাবো। কাল রাতে স্বপ্নে দেখলুম ভোলা বাবা আমায় ডাকছেন, হাসি হাসি মুখ করে আমায় ডেকে বলছেন, হায় নিধি, এদিকে এসে বস। আর আমার ঘুমটা তখনই ভেঙে যায়। তা চক্রবর্তী মশাই, এই ভোলা বাবার সাথে দেখা হলো কিভাবে? তা বেশ সময় আগের কথা। তখন সবে পুজো পাঠ করা শুরু করেছি। পুজো করার দিক থেকে বাবার বেশ নামডাকও ছিল, তাই সেই দৌলতে আমাকেও অনেক দূর থেকে ডেকে নিয়ে যেত। এইভাবেই চলছিল। তারই মাঝে হঠাৎ এদিক ওদিক বেরিয়ে পড়তাম। সেবার এক অজানা জায়গায় এদিক ওদিক ঘুরছি, হঠাৎ চোখে পড়ল একদল সাধক। সামনে গিয়ে শুনলাম ওনারা সবাই মিলে যাবেন ময়নাগুড়িতে। সেখানে মহাদেবের জল্পেশ মন্দির ওনাদের গন্তব্য। তো তাদের দলে যোগ দিলুম। কদিন পর যখন মন্দিরে পৌঁছলুম, তখন মনটা একেবারে জুড়িয়ে গেল। দলে দলে মহিলা পুরুষ সবাই একটা ডান্ডার দুপাশে জলের ঘটি বেঁধে সেটাকে ঘাড়ে নিয়ে যে যার বাড়ি থেকে এখানে হেঁটেই আসে বাবার মাথায় জল ঢালবে বলে। তা বেশি দিন না, এত ভিড়ে আমার মনটা কেমন হাঁপিয়ে উঠল। ভাবলুম যাই একটু ঘুরে ঘুরে দেখি। আর এই করে কদিন হেঁটে আমি পৌঁছলুম একটা জঙ্গলের ধার ঘেঁষে একটা নদীর পাশে। সামনেই শ্মশান, আশেপাশে কাউকে দেখতে পেলাম না। সেই নদীর ধার ঘেঁষে খানিক হেঁটে যেতেই পায়ে একখানা কাঁটার মতো কি একটা যেন ফুটল। ভালো করে দেখলুম একটা গাছের ছোট টুকরো একেবারে চোখা হয়ে পায়ে ঢুকেছে। রক্ত পড়তে লাগলো ঝরঝর করে। সামনেই জঙ্গল, চোখে পড়ল কিছু গাঁদা ফুলের গাছ। এই গাঁদা ফুলের পাতার রস আবার কেটে যাওয়া জায়গার জন্য বড় উপকারী, রক্ত বন্ধ করতে সাহায্য করে। তাই কিছু পাতা ছিঁড়ে পায়ে লাগালাম। এমন করেই বেলা গড়িয়ে গেল। সন্ধ্যের পর থেকে জঙ্গলের ভেতর দিক থেকে শেয়ালের ডাক উঠল। ভাবলুম আজ এখানেই রাতটা কাটাবো। তাই একটা বড় গাছ বেছে তার নিচে চাদর পেতে বসলুম। খানিক রাত হতেই জঙ্গলটার আবহাওয়া কেমন যেন শান্তিময় হয়ে উঠল। শেয়ালের ডাকগুলোও যেন তখন অনেক দূর থেকে আসছে। জোনাকির দল তখন এদিক ওদিক করছে। বেশ মনোরম একটা পরিবেশ। এরপর রাত তখন কটা জানি নে, হঠাৎ চোখে পড়ল জঙ্গলের মাঝে কেউ একজন হাতে একটা আলো নিয়ে একদিকে হেঁটে যাচ্ছে। মনে মনে কৌতূহল হলো, তাই তার দিকে এগিয়ে গেলুম। একটু আড়াল থেকে দেখলুম একটা ছোট জলাশয়ের সামনে লোকটা গিয়ে থামল। তার হাতে একটা প্রদীপ। তারপর একটা জায়গায় বসে সামনে সেই প্রদীপটাকে রাখল। অবাক চোখে দেখতে লাগলুম। খানিক বাদেই গাছের ডালের ভিড় ঠেলে চাঁদের আলো এসে পড়ল জলাশয়ে। লোকটি প্রদীপের সামনে উবু হয়ে বসলেন। চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করে আওড়াতে লাগলেন। ओम महाकाली काली के पापहारिणी धर्मार्थमक्षते देवी काली काली नमोस्तुते। কিন্তু সেটা বেশি সময়ের জন্য না।
এরপর প্রদীপ হাতে তিনি আবার উঠে দাঁড়ালেন। হঠাৎ মনে হলো যেন আমার দিকেই ফিরলেন। চারদিকে তখন ঝিঁঝি পোকার ডাক, আর বাকি চারপাশ একদম শূন্য। হঠাৎ কানে এলো, এদিকে এসো। চমকে উঠলাম আমি বেশ খানিক দূরেই ছিলাম, আমাকে দেখার কোনো প্রশ্নই ওঠে না। তাও জানি না কি করে লোকটা আমাকে দেখতে পেল। আমি এগিয়ে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা মাঝবয়সী লোক, গলা অবধি তার দাড়ি। প্রদীপের আলোতে তার চোখের দিকে একভাবে চেয়ে রইলুম। একটা আলাদাই জ্যোতি তার চোখে। খুবই শান্ত কিন্তু গম্ভীর গলায় তিনি আমায় বললেন, এখানে এত রাতে কেন? আমি হাত জোড় করে প্রণাম করে বললাম, বাবা, আমি জলপেশ মন্দিরে এসেছিলাম, কিন্তু ভিড়ে প্রাণ হাঁপিয়ে উঠেছে। এদিকটাতে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি। পায়ে তো ব্যথা দেখছি। এসো, আমার সাথে এসো। উনি সামনে সামনে চলতে লাগলেন, আর আমি তার পেছনে পেছনে। হেঁটে যেতে যেতে উনি একটাও কথা বললেন না। জঙ্গল পার করেই দেখলুম একটা বড় রাস্তা ডান দিকে চলে গিয়েছে। সেদিকটায় খানিক বাড়িও দেখতে পেলুম, কিন্তু উনি আমাকে নিয়ে চললেন বাঁ দিকে। সেদিকে বেশি বাড়িঘর চোখে পড়ল না। এভাবেই হেঁটে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খড় দিয়ে বানানো বাড়ির সামনে পৌঁছলুম। ভোলা বাবা আমার দিকে চেয়ে বললেন, এই আমার কুটির। আমাকে সবাই ভোলা বাবা বলেই ডাকে। এসো, ঘরে এসো, তোমার ব্যথা এখনই সেরে যাবে। আমি তারপর ভোলা বাবার সাথে গিয়ে ঢুকলুম তার ঘরে। উনি আমায় একটা কি যেন গাছের শেকড় হাতে ধরিয়ে দিয়ে চিবোতে বললেন, আর হাতে একগুচ্ছ পাতা নিয়ে বললেন, এটা থেঁতো করে পায়ের ক্ষতস্থানে লাগিয়ে নাও, সকালে সব ঠিক হয়ে যাবে। আমি তাই করলুম। রাতে বাবা আমাকে দুটো আম আর একটা কলা দিলেন, বললেন, এটা খেয়ে নাও। আমি ভক্তি ভরে সেটা খেয়ে নিলুম। তারপর বসলুম ভোলা বাবার সাথে। বাবা বললেন, আমার একটা ছেলেও আছে, ওকে সবাই ভালোবেসে পাগল বলেই ডাকে। দুদিন হলো সে তার দাদুর বাড়ি গিয়েছে। এরপর বাবা আমায় জীবনের অনেক বড় বড় সত্য খুব কম কথায় বোঝালেন। বাবার কথা শুনতে শুনতে কখন যে রাত কেটে ভোর হলো সেটা টেরই পেলুম না। ভোরের দিকে বাবাকে বললাম, আচ্ছা বাবা, আবার যদি কখনো দেখা করতে হয় আপনাকে এখানেই পাবো তো? আমার সাথে আর দেখা হবে না। খুব তাড়াতাড়ি আমায় এই ইহজগৎ ছেড়ে চলে যেতে হবে। আমরা যেই জঙ্গল পার হয়ে এলাম তার নাম মহিম কুঠির জঙ্গল। এই জঙ্গলেই কদিন বাদে এক ভয়ানক বিপদ নেমে আসবে, আর তখন আমাকে এই ইহজগৎ ছেড়ে যেতেই হবে। শুনে আমি একটু নিরাশ হলুম, কিন্তু মনে মনে বেশ বুঝলুম বাবা ভবিষ্যৎ ঘটনার আভাস আগেই পেয়েছেন। এটাও বুঝলুম বাবার বেশ কিছু শক্তি রয়েছে। আমি আর কিছু বলতে পারলুম না। সকাল হতেই বাবার কাছ থেকে বিদায় নিলুম। এটাই ছিল ভোলা বাবার সাথে আমার শেষ দেখা। এই বলে চক্রবর্তী মশাই একটু চুপ করল। তার মনের এই অবস্থা দেখে ভাবলাম আজ হয়তো বড় কোনো গল্পের আসর বসবে না। তবুও ভাবলাম একটা চেষ্টা করতে অসুবিধা কোথায়।
আমি সুজিতবাবুকে একটু নাড়া দিয়ে ইশারায় 1 কাপ করে চায়ের কথা বললাম। মিনিট কয়েকের মধ্যে চা চলে এলো, সাথে সুজিতবাবু এগিয়ে দিল কলকাতা থেকে আনা ভালো তামাক। এই নিন চক্রবর্তী মশাই, কাল আমি কলকাতা থেকে আপনার জন্য ভালো তামাক এনেছিলাম। দেখলাম চকর্তি মশাই যেন একটু খুশিই হলো। তামাক সাজিয়ে হুঁকোটা ধরল তিনি, তারপর ওপরের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। চক্রবর্তী মশাই, আমরা তো আজ আপনাকে দেখে ধরেই নিয়েছিলাম যে নিধি চক্রবর্তী বদলে গেল নাকি। পাল্টে যাবার কথা বললে, কিন্তু এভাবে কি কেউ পাল্টাতে পারে? পাল্টে যাওয়া যে খুব ভয়ানক। এই পাল্টে যাওয়া নিয়ে কোনো ঘটনা আছে নাকি আপনার জীবনে? এই পাল্টে যাওয়া নিয়ে? হ্যাঁ, সে আছে বই কি। সেই পাল্টে যাওয়া কি আর সাধারণ? মন, শরীর সবই যেন বদলে যায়। আত্মস্মৃতি তখন বন্দি থাকে মনের কোনো এক সুপ্ত কোণে। আচ্ছা চলো, তবে সেই ঘটনাই আজ তোমাদের বলি। এই বলে হুঁকোয় আরো 2টো লম্বা টান দিলেন চক্রবর্তী মশাই। তাকে দেখে মনে হলো মনের ভেতর গল্পের শেকল বাঁধছেন উনি। এক মুহূর্ত চুপ থেকে বললেন, এই ঘটনা আজ থেকে অনেক বছর আগের। ততদিনে ঘুরে ঘুরে সাধারণ জীবনযাপনের ঊর্ধ্বে অনেক ভাবনা শক্তি চলে এসেছিল। সেবার একটানা অনেক দিন হেঁটে হেঁটে একদিন দুপুরের দিকে একটা জায়গায় পৌঁছলুম। একটা বড় বটগাছ দেখে সেটার তলায় গিয়ে বসে রইলুম। তখনের গ্রামের পরিবেশের কথা কি বলবো আর। চারিদিকে সবুজে ভরা, গাছে গাছে পাখির দল চি চি শব্দ করে ডেকে উঠছে। খানিক পরেই দেখলুম সামনে একটা বড় কদম গাছের নিচে বেশ ভিড় জমেছে। এগিয়ে গেলুম সেই দিকে। গিয়ে দেখলুম একটা গরুকে ঘিরে সে এক বিশাল ভিড়, সাথে একজন মানুষও আছেন যিনি কিনা ওই গরুটার মালিক। কিন্তু এখানে গরুটার অনেকগুলো বিশেষত্ব রয়েছে। প্রথমত, গরুটার গলার দুপাশ দিয়ে ছোট ছোট আরও 2টো পা বেরিয়ে ঝুলে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তারপরে গ্রামের মানুষ একজন একজন করে এগিয়ে এসে গরুটার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে। আর সেই প্রশ্নই যখন গরুর মালিক পুনরাবৃত্তি করছে, গরুটা মাথা নেড়ে সেটার হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছে। দেখো, ভণ্ড জিনিসে আমি বেশ নারাজ, কিন্তু এখানে সেদিন আরও কিছু জিনিস দেখলুম, বুঝলে। যেমন কোনো অজ্ঞাত ব্যক্তি সামনে এসে বলছে, আমার কটা ছেলে মেয়ে বলো তো? আর তারপরেই গোমালিক কয়েকটা সংখ্যা বলতেই যেটা ঠিক সেটাই হ্যাঁ জানান দিয়ে গরুটা মাথা নাড়ছে। এই দেখে আরেকটু এগিয়ে গেলুম। দেখলাম একজন জিজ্ঞাসা করলো, এই ভিড়ে কি তার সন্তান আছে? আর সাথে সাথে অবাকভাবে দেখলাম গরুটা চারপাশ ঘুরে ভিড় ঠেলে ঠিক মানুষের বুকে মাথা লাগিয়ে দাঁড়িয়ে পড়ল। ওসব ভণ্ড, আর কিছু না। প্রশিক্ষণ করালো ভালো করে। সবই টাকার ধান্দা বাবা, সবই টাকার ধান্দা। জানো হে অতুল, অন্য প্রাণী হলে আমিও অতটা ভাবতুম না, কিন্তু এই যে গরু, কতই না মানুষ পালন করে, আর এটিকে এমন মাথা নাড়িয়ে হ্যাঁ বা না বলতে শেখানো, সেও তো বড় কম ব্যাপার না হে। আর সেটি না হয় নাই ধরলাম, কিন্তু ভিড় থেকে কিভাবে অচেনা কারো সন্তানকে সে চিনে ফেলে, এটার কোনো ব্যাখ্যা আছে কি? গরুর সাথে যিনি আছেন তিনিও তো সবার অচেনা। তাও হবে হয়তো কোনো কারণ।
লোকে অবাক না হলে কি আর 2-4 পয়সা দেবে? আচ্ছা, সে না হয় থাক। যার যার বিশ্বাস, তার তার মনে এক এক রকম। সেসব কথা অন্য একদিন হবে। তারপর শোনো, আমি তো ভিড় থেকে আবার বের হয়ে চলে এলুম। এসে আবার বড় গাছটার নিচে বসলুম। খানিক বাদেই আমাকে বসে থাকতে দেখে সেই মাঠে কাজ করা একজন কৃষক আমার দিকে এগিয়ে এলো। এসে আমাকে প্রণাম করে বলল, বাবা কোথায় যাচ্ছেন? দেখে তো একজন ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। বাড়িতে থেকে থেকে একভাবে পুজো অর্চনা করে করে হাঁপিয়ে উঠেছি, তাই খানিক সংসার থেকে বিরাম নিচ্ছি আর কি। অজানা প্রাপ্তির লোভে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তা একটু জল খাওয়াতে পারেন আমায়? সে কি কথা! আপনাকে জল খাওয়ানো তো আমার সৌভাগ্যের ব্যাপার। আসুন বাবা, আমার সামনেই বাড়ি আছে, আসুন। সেখানেই কুয়ো থেকে আপনাকে 1 ঘড়া জল দিচ্ছি। আসুন আমার সাথে। আমি তো রাজি হয়ে গেল। মিনিট 5 হাঁটার পরেই একটা খড় দিয়ে গোছানো বাড়ি দেখতে পেলুম। ওই যে বাবা, ওটাই আমার বাড়ি। আমার নাম নগেন দাস। বাড়ির ভেতরে গিয়ে বসলুম। দুপাশে আরও 2টো ঘর আছে। চারপাশে গাছগাছালি থাকলেও বাড়ির ভেতর সর্বত্রই বেশ পরিষ্কার। ঘরের বারান্দায় একটা মাদুর পেতে আমাকে বসতে দিলেন নগেনবাবু। তারপর নতুন পেতলের ঘটি করে 1 ঘটি জল এনে দিলেন আমাকে। সাথে দিলেন খানিক বাতাসা। আমার জল খাওয়া শেষ হতেই নগেনবাবু হাত জোড় করে আমার সামনে বসলেন। বললেন, বাবা থাকুন না 2 দিন আমার এখানে। আমি একটু আপত্তি করলুম, কারণ বাড়িতে বাড়িতে সেবা নিয়ে দিন কাটাবার জন্য তো আর পুজো আর্চা ছেড়ে ঘুরতে বের হইনি। কিন্তু নগেনবাবু বিনীত সুরে অনুরোধ শুরু করলেন। তিনি নাছোড় বান্দা, তাই আর শেষে না করতে পারলুম না। বললুম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল সকালেই আমি রওনা দেব, কেমন? নগেনবাবু খুব খুশি হলেন। তখনকার দিনে একজন ব্রাহ্মণকে খুব ভক্তির চোখে সবাই দেখত, বুঝলে। আজকালকার দিনে এইসব ভক্তিভাব কোথায় যেন উড়ে গেছে। সবই তো বুঝলাম, কিন্তু ওই পাল্টে যাওয়ার ব্যাপারটা তো এলো না এখনো। আরে আসবে আসবে, এত অস্থির কেন? কোনো ঘটনা জানতে হলে তার শুরুর কথা খুব জরুরি। এই মুহূর্তেই সুরেশদা আরেক পেয়ালা করে চা দিয়ে গেল, সাথে গরম গরম তেলে ভাজা। চক্রবর্তী মশাই হুঁকোটা আবার জ্বালিয়ে বলতে শুরু করলো, সেদিন সন্ধে অবধি নগেনবাবু আমার সাথেই বসেছিল। হয়তো আরও বেশ খানিক সময় বসেই থাকতো, কিন্তু হঠাৎ সামনের একটা ঘর থেকে ঘরের দরজা ঠেলে কে একটা বেরিয়ে এলো। উঠোনে জ্বালানো প্রদীপের আলোতে দেখলুম একজন যুবক, কিন্তু তার শরীর আর মুখের দিকে তাকিয়ে আমার একটু সন্দেহ হলো। এই বয়সের যুবক রোগা হলেও একটা আলাদা জ্যোতি থাকে তাদের চোখে, কিন্তু এই যুবকটি যেন একটু অস্বাভাবিক রকমের রোগা। সাথে প্রদীপের আলোয় যেটুকু তাকে দেখলাম, তার গায়ের রঙও কেমন যেন ফ্যাকাশে। এটি আমার বোনের ছেলে। ভাগ্নে আমার এমন ছিল না জানেন, এখানে যখন এসেছিল। কিন্তু কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। নগেনবাবুর কথা শুনে মনে পড়ল, আমি বাড়িতে ঢোকার পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আর একটা জিনিসও দেখতে পেয়েছিলাম। আমরা যখন এখানে আসি তখন বিকেল প্রায়, কিন্তু এই পরিষ্কার আকাশেও শুধুমাত্র এই বাড়ির ওপর একটা আবছা কালো জমাট বাঁধা মেঘ দেখতে পেয়েছিলাম। খানিক আন্দাজ করে আমি নগেনবাবুকে বললুম, কবে থেকে এই ব্যাপার? ভাগ্নে এই বাড়িতে আসা প্রায় 1 মাস হলো, আর এই 1 মাসই
ছেলেটা যেন শেষ হয়ে যাচ্ছে। বাবা, আপনি যখন এসেছেন এর একটা প্রতিকার আমায় বলে যান বাবা। না হলে ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। সে না হয় আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু তার আগে আমায় প্রথম থেকে সবটা বলুন তো। যা যা আপনারা জানেন সবটা বলবেন, কোনো ছোট ব্যাপারও কিন্তু বাদ দেবেন না, কেমন? আচ্ছা বাবা, বলছি সব আপনাকে। আমার বাড়িতে আমি আমার স্ত্রী দুজনেই থাকি। মাসখানেক আগে আমি বোনের বাড়িতে একদিন গিয়েছিলাম বেড়াতে। বাড়ি ফেরার সময় ভাগ্নেটাকে সঙ্গে করে নিয়ে আসি। প্রথম কদিন সব ঠিকঠাকই চলছিল জানেন তো, হাসি খুশিতে কথা বলতো আমাদের সাথে। আমরা গ্রামের মানুষ, শুয়ে পড়তাম খুব তাড়াতাড়ি। কিন্তু ভাগ্নে আসার পর গল্প গুজব করতে সময়টা বেশ কেটেই যেত, রাত গভীর হতো। দিনের বেলায় আমার সাথে নিয়ে যেতাম ওকে আশপাশটা ঘুরিয়ে দেখাতে। আমি কাজ করতাম আর ভাগ্নে এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াতো। একদিন সকালে স্ত্রীকে নিয়ে একটু পাশের গাঁয়ে যাওয়া দরকার পড়ল কবিরাজ দেখাতে। বাড়িতে শুধু ভাগ্নে থাকলো। সকাল সকাল রান্না করে একটু খেয়ে দিয়েই আমরা রওনা দিল। বিকালের মধ্যেই চলে আসবো, তাই রাতের রান্না নিয়ে বেশি অসুবিধা নেই। যাওয়ার আগে ওকে বলে গেলাম যেন সে বাড়িতেই থাকে, বেশি দূরে ঘুরতে যেন না যায়। কিন্তু কাজ শেষ করে যখন বাড়ি এলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু বাড়িতে ভাগ্নেকে পেলাম না। এদিক ওদিক ডেকে কোনো সাড়াও পায়নি। স্ত্রী তো চিন্তা করতে বসলো। রাত তখন 9টা বাজে। আমি বাড়ির উঠোনে একটা মাদুর বিছিয়ে বসে রয়েছি। হঠাৎ দেখলাম ভাগ্নে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করছে। আমি উঠে গিয়ে তাড়াতাড়ি বললাম, কিরে কোথায় গেছিলিস এত রাত অবধি? কিন্তু ভাগ্নের মুখের দিকে চেয়ে মুখটা কেমন যেন চমকে উঠল। তার চোখে কেমন ঘোলাটে দৃষ্টি, অদ্ভুত একটা হাসি নিয়ে বলল, এই তো চলে এসেছি। আর কিছু না বলে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি আর কিছু বললাম না ওকে, কিন্তু ব্যাপারটা বেশ চোখে ঠেকলো আমার। এর পরদিন সকালে যখন ভাগ্নে ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়ালো, দেখলাম ওর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি বললাম, কিরে রাতে ঘুম হয়নি নাকি? কোনো অসুবিধা হচ্ছে না তো? না। আমি তখনও বুঝতে পারিনি যে আসলে কি ব্যাপার। এইভাবেই দিন যেতে লাগলো। ভাগ্নে বাড়ির দুজনের সাথেই কোনো প্রশ্ন করলে ছোট একটা উত্তর বাদে আর কোনো কথা বলতো না। কথা বলা পুরো বন্ধ করে দিল। সারাদিন আপন মনে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে আর দূরে নদীর দিকে তাকিয়ে থাকে। আমার স্ত্রী ভাগ্নেকেও খুব ভালোবাসতো। ওর পরিবর্তন দেখে আমাদের দুজনেরই মন ভেঙে যেতে লাগলো। একদিন বললুম, হ্যাঁ রে বাবা, বাড়ির কথা মনে পড়ছে? বাড়ি যেতে ইচ্ছা করছে? হ্যাঁ? না, আমি এখানেই থাকবো। জানেন, কদিন পর থেকে লক্ষ্য করলাম ও দিন দিন কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওর গায়ের রং ফ্যাকাশে কালচে হয়ে যাচ্ছে, চোখ দুটো যেন ঘুমের অভাবে কোটরে ঢুকে যাচ্ছে। এই দেখে পাশের গায়ে কবিরাজকে ডাকলাম। তিনি এসে ওষুধ দিয়ে গেলেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আচ্ছা, রাতে কি কখনো কিছু দেখেছেন? হ্যাঁ, দেখেছি। একদিন রাতে আমার স্ত্রী আমায় ডেকে পড়ল, এই কি গো, ওঠো না একটু। কি হয়েছে গো, ডাকছো কেন এত রাতে? শুনতে পাচ্ছ না ওই যে শব্দটা? কান পেতে শুনলাম একটা নূপুরের শব্দ ভেসে আসছে বাড়ির চারপাশ থেকে, যেন কোনো স্ত্রী লোক পায়ে নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে আমার স্ত্রী আমার হাতটা চেপে ধরল, বারণ করলো আমায় বাইরে যেতে। ভয় যে আমারও করছিল না তা আমি বলবো না। বেশ খানিকক্ষণ সময় জুড়ে
সেই নুপুরে আবার শুনতে পেলাম। তারপর আস্তে আস্তে শব্দটা মিলিয়ে গেল। পরের দিন সকালে উঠে স্ত্রী প্রথম দেখল ভাগ্নের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা নেই, শুধু একটু চাপানো। আমি আর স্ত্রী মিলে ঘরে ঢুকলাম। দেখলাম ভাগ্নে ঘুমোচ্ছে। ভালো করে দেখিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, ভাগ্নের দু হাতেই অনেক ছোট ছোট আঁচড়ের দাগ। এই দেখে আমার স্ত্রী মুখ চেপে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি আরো ভালো করে দেখে বুঝলাম কিছু আঁচড়ের দাগ খানিক পুরনো, কারণ শুকিয়ে যাওয়ার দাগও আছে। হ্যাঁ গো, এদিকে এসো না একটু। এরপর স্ত্রীর ডাক শুনে রান্নাঘরে গিয়ে দেখি এই ঠান্ডার দিনও কাল সন্ধ্যায় মাটির কলসিতে রাখা দুধ কেমন কালচে হয়ে গেছে। এমনটা আগে কখনো হয়নি। আর এইভাবে আরো কটা দিন কেটে গেল। দিনে দিনে ছেলেটা আরো কেমন যেন হয়ে যাচ্ছে। একদিন অনেক রাতে ভাগ্নে যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে দরজা খোলার শব্দ পেলাম। এমনি দিন হয়তো সেই শব্দ শুনতে পেতাম না, কিন্তু সেই দিন সারা দিন কাজ করার পর পায়ের অসহ্য যন্ত্রণায় অনেক রাত অবধি জেগেছিলাম। শব্দটা পেতেই আমি আস্তে আস্তে ঘরের দরজা খুলে উঁকি মেরে দেখি আমাদের ভাগ্নে লাল শাড়ি পরা, ঘোমটা দিয়ে মুখ ঢাকা একজন স্ত্রীর সাথে নিঃশব্দে বাড়ির পূর্ব দিকে হেঁটে যাচ্ছে। প্রথমে একবার ভাবলাম পিছনে যাব, কিন্তু পর মুহূর্তে স্ত্রী জেগে ওঠার শব্দ পেয়ে আর গেলুম না। স্ত্রীকে ঘুমোতে বলে আমি জেগে বসে রইলাম। ভোর যখন প্রায় হবে একটা পায়ের শব্দ কানে এলো। একবার উঁকি মেরে দেখলুম ভাগ্নে আসছে। তখন আর তাকে কিছু বললাম না। সকালে ভাগ্নে ঘুম থেকে উঠতেই খানিকটা রাগেই বললাম, কাল রাতে স্ত্রীলোকটা কে ছিল শুনে? ছি 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 ছি, মানুষজনের মধ্যে জানাজানি হলে কি বলবে ভেবে দেখেছ? রাতে ভুল করেও তোমরা ঘর থেকে বের হবে না। ও পছন্দ করে না এটা, বুঝলে? কে পছন্দ করে না? হ্যাঁ, আজই তোর বাড়িতে খবর দিচ্ছি। আমার কথায় সে একবারও উত্তর দিল না। কেমন একটা ঘোলাটে দৃষ্টি দিয়ে আমার দিকে শুধু চেয়ে রইল। আমিও ভাগ্নের মুখের দিকে চেয়ে আর কিছু বলতে সাহস পেলাম না। ভাগ্নের বারণ সত্ত্বেও কখনো ঘরের বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, সেই দিন সকাল থেকেই আকাশ একদম পরিষ্কার ছিল। রাতেও আকাশে তারা উঠেছিল, কিন্তু মাঝরাতে সেই দিনও ভাগ্নের ঘর থেকে একটা শব্দ পেলুম। ঘুমটা ভেঙে গেল। উঠে খুব আস্তে আস্তে করে দরজাটা খুলে গিয়ে দেখি ভাগ্নে ঘর থেকে বের হয়ে উঠোনে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় দেখলুম ওর মুখে একটা অদ্ভুত হাসি। সে চেয়ে আছে বাড়ির বাইরের দিকে। আমি ওর চাউনির দিক লক্ষ্য করে দেখলুম সেই ঘোমটা দেওয়া লাল রঙের শাড়ি পরা স্ত্রীলোকটা দাঁড়িয়ে আছে। বুঝলাম ভাগ্নেকে সে নিতে এসেছে। এক ঝটকা দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। গিয়ে সোজা ভাগ্নের সামনে দাঁড়ালাম। ওর হাতটা চেপে ধরে বললুম, চল ঘরে চল। আর কে ওটা? হ্যাঁ, আমার কথা শেষ হতে না হতেই দেখলাম মাথার উপর চাঁদের আলো যেন ঢেকে গেল, আর তারপরে জোরে হাওয়া বইতে শুরু করলো। এই পরিষ্কার আকাশে এই হঠাৎ করে ঝোড়ো হাওয়া কোত্থেকে এলো এটা আমাকে খানিকটা অবাক করে দিল। আমি চেয়ে দেখলুম হাওয়াতে উঠোনে থাকা নারকেল গাছটা এদিক থেকে ওদিক করছে।
ভাগ্নের হাত ধরে টানলুম, কিন্তু এক চুলও নড়াতে পারলুম না। ছুটে ঘরে ফিরে এসে চুপটি করে বসে রইলাম, আর তখনই ঝড়টা যেন থেমে গেল। যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনই হঠাৎ চলে গেল। স্ত্রীকে আর ডেকে কিছু জানালাম না। আর একদিনও এমন শব্দ শুনেছিলাম আমি। স্ত্রীর ঘরে বাইরে যেতে চাইলে তাকে বারণ করলাম, কিন্তু স্ত্রী বারণ মানতে চাইলেন না। অনেক জোর করা শুরু করলে আমার সেদিন রাতের কথা বলতে হলো তাকে। শুনে স্ত্রী মাথায় হাত দিয়ে বসে রইল। তারপর আর ঘরের বাইরে যাওয়ার দরকার পড়ল না। পরের দিনই আরো দূর গ্রাম থেকে এক ওঝা ডাকা হলো। ওঝা এসে ভাগ্নের হাতে একটা সুতো বেঁধে দিল, সাথে বাড়িতে একটা পুজোর আয়োজন করা হলো। পুজো অবধিও হলো, কিন্তু এত কিছু করেও কাজের কাজ হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভাগ্নের হাতে বাঁধা সুতোটা উঠানে পড়ে আছে। ভাগ্নের অবস্থা আরো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন চুপ করে বসে থাকে, একভাবে চেয়ে থাকে দূরে, কোনো কথা বলে না, উত্তর দেয় না। যদিও বা উত্তর দেয় খুব অল্প। এই তো দুদিন আগেই আমি ওর কাছে গিয়ে বললুম, হ্যাঁ রে বাবা, তুই এমন কেন করছিস? আর রাতে এসব কি? ও রাতেই আসে, শুধু রাতেই আসে। আমার ওর সাথে কথা না বললে কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয়, খুব কষ্ট হয়। ভাগ্নের মুখের দিকে চেয়ে দেখলুম ওর চোখ বেয়ে জল পড়ছে। অবাক হলো ওর মুখের ভাব দেখে, যেন ওর চোখ অন্য কিছু বলছে আর ও করছে অন্য কিছু। আর একদিনের কথা, সেদিন পূর্ণিমার আলোয় চারদিক ভেসে গেছিল। আমার স্ত্রী বাড়ি তুলসী মন্দিরে অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে রেখেছিল, সাথে ঠাকুরের ঘর থেকে সারা উঠানে জল ছিটিয়ে রেখেছিল। সেদিন ঘুমের মধ্যে হাওয়ায় ভেসে ভেসে আসার মতো এক নারীর শব্দ বেশ সময় ধরে শুনতে পেয়েছিলাম, যেন অনেক দূর থেকে কেউ হাসছে। সেই হাসিতে রয়েছে ফিসফিসানি আর পৈশাচিক ভাব। আমি আর আমার স্ত্রী বিছানায় বসে বসে শুনতে লাগলাম সেই হাসি। বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তখনই মনে হলো উঠানে কেউ যেন ধীরে ধীরে ঘরে গলায় কিছু বলছে। এবারে আমরা দুজনে বিছানায় বসে থাকতে পারলাম না। উঠে দরজা খুলে গিয়ে দেখি ভাগ্নে উঠানের মাঝে চোখ ওপরে তুলে কি সব বলছে। আমরা দুজনেই তাড়াতাড়ি ওর সামনে গিয়ে ওকে ডাকলাম, কিন্তু আমাদের এক হাতে ছিটকে ফেলে দিল সে। আমাদের কোনো কথাই তার কানে গেল না। সাথে হাসির শব্দটা বেরিয়ে যেতে লাগলো। আমি আবার ডাকলাম ভাগ্নেকে, কিন্তু সে একইভাবে বিড়বিড় করেই যাচ্ছে। স্ত্রীকে নিয়ে আমি ঘরে চলে আসলাম। সারা রাত জেগেই বসেছিলাম। একটা সময় বাইরে সব চুপচাপ হয়ে গেল। তারপর ভোরের দিকে ভাগ্নের ঘরের দরজা খোলার শব্দ পেলাম। সাথে সাথেই বাইরে এসে দেখি ভাগ্নে নিজের ঘরে ঢুকছে। যা বুঝছি নগেনবাবু, তাতে আপনার ভাগ্নের শরীর এখন অন্য কারোর ইশারায় চলছে, কিন্তু মানুষের অন্তরাত্মাকে কেউই কখনো চালাতে পারে না। সে তখন বন্দি থাকে দেহের ভেতরে।
তাই ওর মুখের সাথে চোখের ভাষা কখনো মেলে না। কখনো কখনো সে নিজের সাথে লড়ছে, কিন্তু ওই অশরীরীর সাথে পেরে উঠছে না নগেনবাবু। আচ্ছা, আরেকটা কথা, আপনি দিনে কখনো গিয়ে দেখেছেন যেদিকটায় রাতের বেলায় সেই লাল শাড়ি পরা মেয়েটি যায়? না, সে তো যায়নি। ঠিক আছে, কাল সকালে আমরা প্রথম সেই দিকটায় গিয়ে একটু দেখে আসব। আর আজ রাতে আমি আছি এখানেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনার রাতের খাবারের জন্য আমি জিনিসপত্র দিয়ে যাচ্ছি। উঠোনের ওই পাশে আমি উনুন করে দিচ্ছি। আমি আর আপত্তি করলুম না, বসে বসে ভাবতে লাগলুম। খানিক বাদেই নগেনবাবু উঠোনের এক কোণায় একটা গর্ত করে তার 3 দিকে একটু উঁচু করে একটা উনুন বানালো। বাড়ির পেছন থেকে খানিকটা জ্বালানির জন্য কাঠ নিয়ে এসে সেই উনুনের পাশে রাখলো। আমি উঠে গেলাম সেখানেই। বাড়ির গিন্নি এসে একটা আসন পেতে দিল আমায়। নগেনবাবু নতুন মাটির হাঁড়ি আর 2টো মাটির পাত্র আমার সামনে রেখে গেল। বাড়ির গিন্নি আতপ চাল ধুয়ে উনুনের পাশে রাখল, সাথে অন্য পাত্রে আলু, লঙ্কা আরও সব শাকসবজি। আমি রান্না করে কিছুটা সবজি নগেনবাবুকে ডেকে দিলুম। উনি ভক্তি ভরে সেটা নিয়ে গেলেন। খাওয়া শেষ করে আবার গিয়ে বসলুম সেই বারান্দার মাদুরে। নগেনবাবু এবারে হাতে একটা বড় গামবাটিতে দুধ নিয়ে আমার সামনে এসে বসল। বাবা, এই নিন, এই দুধটা খেয়ে নিন। আরে, এর আবার কি দরকার ছিল? আর শুনুন নগেনবাবু, আমি তো আজ এখানেই রাতে থাকবো, আপনি ভেতরেই থাকুন। কথাটায় নগেনবাবু একটু আপত্তি করলেন, কিন্তু আমার কথায় উনি আর না করতে পারলেন না। কথা বলতে বলতে দুধটা শেষ করে আমি নগেনবাবুকে বললুম, যান, আপনি শুয়ে পড়ুন। আমাকে প্রণাম করে উনি ঘরে চলে গেলেন। আমিও শুয়ে পড়লুম সেখানে। মাঝরাতে হঠাৎ একটা অস্বস্তি বোধ হলো। উঠে বসলুম। চারপাশে তখন জ্যোৎস্নার আলো, কিন্তু শুধুমাত্র বাড়িটার ওপর যেন একটা অন্ধকার ভর করে রয়েছে। তারপর বাড়ির একপাশে চোখ পড়ল। দেখলুম নগেনবাবুর বলা কথার মতো সেই লাল শাড়ি পরা মেয়েটা সেইখানে দাঁড়িয়ে, গলা অবধি তার ঘোমটা টানা। সে একভাবে দাঁড়িয়ে রয়েছে একটা ঘরের দিকে চেয়ে। আমি ঘুমের ভাব করে সেইখানে ঘাপটি মেরে শুয়ে রইলুম। একটু পরেই নগেনবাবুর ভাগ্নে ঘর থেকে বের হয়ে উঠোনে দাঁড়ালো। চাঁদের আলোয় দেখতে পেলুম ছেলেটার মুখে একটা খুশির ভাব জেগে উঠেছে। ধীর পায়ে সে এগিয়ে গেল ওই লাল শাড়ি পরা মেয়েটার দিকে। আমি অপেক্ষা করতে লাগলুম। দেখলুম দুজন মিলে একসাথে বাড়ির ডান দিকে, যেদিকটায় নদী আছে, সেই দিকে হেঁটে যাচ্ছে। আমি উঠে পিছু নিলুম ওদের। অনেকটা হেঁটে যাবার পর দেখতে পেলুম ওরা গিয়ে থামল নদীর পাশে একটা বট গাছের নিচে। বট গাছটার আশেপাশে আরও অনেক ছোট বড় গাছ রয়েছে। বেশ বুঝলুম এখন ওদের সামনে গিয়ে কিছুই করতে পারবো না, তাই ফিরে এসে আবার শুয়ে পড়লুম। বাকি রাতটা জেগেই রইলুম। ভোরের দিকে নগেনবাবুর ভাগ্নে ফিরে এলো এক রাশ ক্লান্তি নিয়ে। সকালে উঠে নগেনবাবুকে গত রাতের কথাটা বললাম। উনি কিছু বললেন না। আমি বললুম, চলুন, আপনার ভাগ্নের সাথে একটু কথা বলা যাক, তারপর না হয় অন্য কি করা যায় সেটা দেখা যাবে খন। এই বলে ঘরের দিকে এগোতে যাব, তখনই দরজা ঠেলে নগেনবাবুর ভাগ্নে বেরিয়ে এলো। এসে বাইরের বারান্দায় বসল। আমি গিয়ে তার পাশে বসলাম।
ছেলেটাকে দেখে আমার বেশ মায়া হলো, বুঝলে। চোখের নিচে তখন ঘন কালো দাগ জমে আছে। না জানি কবে থেকে বেচারা ঠিক করে ঘুম হয় না। আমি বললুম, রাতে কোথায় যাও তুমি? কাল রাতে তোমাকে দেখলুম বাড়ি থেকে বেরিয়ে যেতে। কোথায় যাও অত রাতে? ভাগ্নেটি আমার দিকে চাইল, আর তখন আমি তাকালাম ওর চোখের দিকে। হালকা একটু জল জমে আছে চোখের কোণায়, ঠোঁটটাও যেন একটু নড়ে উঠল। বেশ বুঝলাম ও ভেতর থেকে এখনো সেই নগেনবাবুর ভাগ্নেই আছে, কিন্তু ওর শরীর ওর কথা মোটেই শুনছে না। আমি নগেনবাবুকে বললুম, চলুন একটু গ্রামের দিকে যাওয়া যাক। আমরা দুজন বেরিয়ে পড়লুম। তারপর সোজা যেতে লাগলুম রাতে নগেনবাবুর ভাগ্নেকে যেদিকে যেতে দেখা যায় সেই দিকে। একসময় নদীর বাঁকে একটা বড় বটগাছের সামনে এসে পৌঁছলুম। জানো অরিন্দম, গাছটার নিচে যাবার পরেই একটু কেমন অস্বস্তি বোধ হচ্ছিল। একটা চাপা হাওয়া যেন শুধুমাত্র এই গাছটাকেই তখন ঘিরে আছে। গ্রামের রাস্তা কাঁচা, তাই বটগাছটার নিচে ভেজা মাটিতে খালি পায়ের ছাপ দেখা যাচ্ছে। বেশ বুঝলাম এটা নগেনবাবুর ভাগ্নের। এদিক ওদিক খানিক দেখে আবার ফিরে যেতে লাগলাম। যেতে যেতে নগেনবাবুকে বললুম, আচ্ছা, ওই বট গাছটায় কখনো কিছু হয়েছিল কি? আমার জানার হিসেবে তো তেমন কিছু নেই, কারণ আমরা আগে থাকতাম এখান থেকে প্রায় 2 গ্রাম পরে। এখানে আমরা এসেছি 20 বছর হয়ে গেছে। আপনাদের গ্রামের সব থেকে পুরনো কে কে আছে? তাদের সাথে একটু কথা বলাতে পারবেন? হ্যাঁ, সে পারবো। ওই তো সামনে 2 বাড়ি পার করে রমেশ চাটুর্যের বাড়ি। উনি আছেন তাও প্রায় 60 বছর হয়ে গেছে। চলুন ওনার কাছেই নিয়ে যাই। আমরা হাঁটতে হাঁটতে রমেশ চাটুর্যের বাড়ির দিকে এগোতে লাগলাম। বাড়ির সামনে গিয়ে নগেনবাবু ডাক দিলেন, চাটুর্য মশাই, চাটুর্য মশাই, বাড়িতে আছেন? হ্যাঁ, আমি নগেন দাস। একটু এইদিকে আসবেন, দরকার ছিল। মিনিট 2 পরে একজন খুবই প্রৌঢ় ভদ্রলোক লাঠি হাতে আস্তে আস্তে আমাদের সামনে এসে দাঁড়ালেন। এসেই ভুরু কুঁচকে আমাদের দুজনের দিকে চেয়ে বললেন, কে বাবা? চিনতে পারছি না তো। জ্যাঠামশাই, চিনতে পারছেন? আমি নগেন। ও নগেন, বলো কি ব্যাপার বলো। জ্যাঠামশাই, ইনি একজন ব্রাহ্মণ, আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে চায়। কি জানতে চাও সে তো জানি নে, আর জানলেও বলতে পারবো কি না। দেখছই তো বয়স হয়ে গেছে, সবই ভুলে যাই এখন। বেশি দিন কাউকে না দেখলে তার নাম অবধিও ভুলে যাই। তাও বলো, কি জানতে চাও বলো। আচ্ছা চাটুর্য মশাই, ওই নদীটার পাশে যে বট গাছটা আছে, ওখানে কি অতীতে কিছু ঘটেছিল? আপনি বলতে পারবেন? ঠিক সব মনে নেই, শুধু এইটুকু জানি অনেক সময় আগে একটা কিছু হয়েছিল ওখানে। তার বেশি আর কিছুই মনে করতে পারছি না। কথা বলতে বলতে একজন মাঝবয়সী ভদ্রলোক আমাদের সামনে এসে দাঁড়ালেন। বললেন, আমি মধুসূদন চাটুর্য। বাবার এখন আর আগের কোনো কথাই মনে নেই প্রায়, তাই অনেক দিন আগের কথা বাবা ঠিক বলতে পারবে না। আপনারা একটা কাজ করতে পারেন, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ধরণী জেঠুর বাড়ি। উনিও এখানকার অনেক পুরনো মানুষ। ওনার কাছে গেলে হয়তো আপনারা যা জানতে চান তা জানতে পারবেন। আমি আর নগেনবাবু নমস্কার করে বেরিয়ে পড়লুম আবার। এরপর খানিক হেঁটে পৌঁছলুম ওনার বলা বাড়িতে। এবার আর কাউকে ডাকতে হলো না। বাড়ির উঠোনেই আনুমানিক 70 বছরের একজন রোদে বসেছিলেন। নগেনবাবু তার দিকেই এগিয়ে গেলেন। বললেন, নমস্কার জ্যাঠামশাই, আমরা একটু দরকারই এসেছি। উনি একজন ব্রাহ্মণ,
আর আমার বাড়ির ভাগ্নের কথা তো আপনি জানেনই। ইনি আপনার কাছে কিছু জানতে চান। বসো বসো। ওরে কে আছিস? বস, আর কিছু দে রে, বস, আর কিছু দে। ঘর থেকে একজন বয়স্ক মহিলা এসে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। আমরা বসে বললুম, নমস্কার ধরণী বাবু, আমি জানতে চাইছি যে ওই নদীর পাড়ে বটগাছটা নিয়ে কি অতীতে কোনো ঘটনা ঘটেছে? আপনি কি কিছু জানেন? হ্যাঁ, হয়েছে বই কি। আমার তখন বয়স ওই 20-র আশেপাশে হবে। আমাদের গ্রামের একদম শেষে থাকতেন তপন দাস। তা ওনার একটা মেয়ে ছিল, খুব লক্ষ্মী স্বভাবের মেয়ে ছিল সেটি। ওর নাম ছিল পদ্মাবতী। যেমন নাম, আহা, তেমনই স্বভাব। এরপর দূরে এক গ্রামে ওর বিয়ে ঠিক হয়। তা খুব গরিব ছিল ওদের পরিবার। তপন দাস দিন মজুরের কাজ করত। বিয়ে ঠিক হওয়ার পরে শুরু হয় বিয়ের আয়োজন। তা আমাদের বাড়িতেও নিমন্ত্রণ করে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন বর পক্ষ যখন এলো, হঠাৎ একটা চেঁচামেচি কানে এলো। আমি তখন খাবার পরিবেশন করছি। বাইরে এসে শুনি ছেলের বাবা পণ হিসেবে টাকা চাইছে, যা নাকি বিয়ে ঠিক হবার সময় কথা দিয়েছিলেন তপন দাস। কিন্তু সেই টাকা তিনি সবটা জোগাড় করতে পারেননি। এই নিয়ে সেদিন খুব হইচই হলো। তো শেষে ছেলের বাবা ছেলে আর বরযাত্রীকে নিয়ে চলে গেল। তপন দাস মেয়ের এমন বিপদ দেখে তো কান্নায় ভেঙে পড়ল। লক্ষ্মী মেয়েটিও বিয়ের পিঁড়িতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। কিন্তু তখন এই গ্রামের মানুষের ভাব এখনের থেকে অনেক আলাদা ছিল, বুঝলে। তা বিয়ের মণ্ডপের পাশে পাশে থাকা সবাই বলা বলি করতে লাগলো, মেয়েটারই কোনো খারাপ লক্ষণ আছে, নাম পদ্মাবতী, কিন্তু আসলে একটা আস্ত অলক্ষী। বিয়ে বাড়ির ব্যাপার, অনেক মানুষ সেখানে। এইসব কথা কানে এলো মেয়েটার। তো তাতে সে আরো বেশি ভেঙে পড়ল। ওইদিকে হঠাৎ এক সময় তপন বাবুর দাঁতে দাঁত লেগে গেল। তো তাকে নিয়ে আমরা ছুটোছুটি শুরু করলাম। কিন্তু এইদিকে কখন যে মেয়েটি সেখান থেকে উঠে কোথায় চলে গেছে তা আর কেউ খেয়াল করলো না। সবার যখন খেয়াল হলো তখন অনেক ডাকাডাকি করেও আর মেয়েটিকে পাওয়া গেল না। তার রাত তখন প্রায় শেষের দিকে হবে। তারপর যখন ভোর হয় তখন একজন গ্রামের লোক জমিতে যাবার সময় দেখে নদীর পাশের বট গাছটায় কেউ ফাঁস দিয়ে ঝুলে আছে। পাশে গিয়ে দেখে এটা তপন বাবুর মেয়ে। এই কথা বাড়িতে এসে জানায়। শুনে তপন বাবুও ওই মুহূর্তেই মারা যান। হৃদরোগে অনেক দিন ধরেই ভুগছিলেন। এত বড় একটা আঘাত আর সহ্য করতে পারেননি। আচ্ছা, তারপর থেকে কখনো অস্বাভাবিক কিছুই কি ঘটেনি? হ্যাঁ, প্রথম কদিন সব সাধারণই ছিল, যে যার মতো মাঠে কাজ করতে যেত। এরপর বাবার মুখে শুনেছি একদিন বাবা বিকেলের পর গরু আনতে বট গাছটার পাশের জমিতে যায়। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আমাদের গরু প্রতিদিন ওখানেই বাঁধা থাকে। সেদিন কি কারণে ঠিক মনে নেই, বাবার দেরি হয় ওখানে যেতে। আর ততক্ষণে চারপাশ একদম অন্ধকার হয়ে যায়। পরিষ্কার আকাশে যেটুকু চাঁদের আলো পড়ছে তাতে চারপাশ দেখা যায় মোটামুটি। তা আমাদের গরুটার গলায় একটা ছোট ঘন্টা বাঁধা ছিল, বুঝলে। তা যখনই নড়াচড়া করতো টুংটাং শব্দ হতো। বাবা নিচে জমি রেখে ওপরের কাঁচা রাস্তাটায় উঠবে, তো তখনই গরুর গলার ঘন্টা বাদেও একটা নুপুরের ছমঝম আওয়াজ বাবার কানে আসে। প্রথমটায় বাবার তেমন কিছু মনে হয়নি, কিন্তু বট গাছটার একদম পাশ দিয়ে যেতে নিতেই চোখ পড়ে গাছের উপরের একটা ডালে। আবছা চাঁদের আলোয় দেখে একটা কাপড়ের মতো কি ঝুলে আছে, আর সেখান থেকেই
নুপুরের শব্দটা আসছে। বাবা খুব সাহসী ছিল, অত সহজে ভয় পেত না। তাই গরুটা একটু এগিয়ে দাঁড় করিয়ে বট গাছের নিচে এসে ওপরে ভালো করে দেখার চেষ্টা করলে, আর তখন একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। গাছের পাতাগুলো প্রচণ্ড শব্দ করে নড়ছে। গরুটা ভয় পেয়ে ছুটতে লাগলো। বাবা হাঁ করে তাকিয়ে রইল গাছের উপর দিকে। আর তখনই দেখলো একটা ছায়া মূর্তি, রাতের অন্ধকারের থেকেও অনেক বেশি ঘন সেই ছায়া মূর্তি। সাথে সাথে একটা পৈশাচিক মেয়েলি গলায় খিলখিল করে হাসি। বাবা তো ভয় পেয়ে প্রাণপণে বাড়ি চলে আসে। এরপর গ্রামের মানুষদের কাছে খবরটা চলে যায়। পরদিন থেকে আর কেউ ওইদিকে দিনের বেলাতেও যাওয়া বন্ধ করে দেয়। শুনে সবটাই বুঝলুম নগেনবাবুর ভাগ্নের কি হয়েছে। সেখান থেকে উঠে এলুম। নগেনবাবুকে বললুম, চলুন প্রথমে বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে নগেনবাবুকে বললুম, দেখুন, আমার অনুমান আপনারা সেদিন যখন অন্য গ্রামে গিয়েছিলেন সেই দিন হয়তো বা আপনার ভাগ্নে ঘুরতে ঘুরতে ওই বটগাছের নিচে গিয়েছিল। তারপর ওই মেয়েটির অতৃপ্ত আত্মা ওকে অন্য জগতের ভালোবাসার মোহতে মোহিত করে। আর তাই তারপর থেকেই আপনার ভাগ্নে সন্ধ্যা থেকে অপেক্ষা করে থাকে কখন অনেক রাত হবে আর সে দেখা পাবে সেই অশরীরীর। মেয়েটি মারা যাওয়ার সময় অনেক কষ্ট ও দুঃখ নিয়ে গলায় দড়ি দেয়, কিন্তু মরার পরে ওর অতৃপ্ত আত্মা খুঁজে বেড়ায় ওর স্বামীকে। এখন ওর কাছে আপনার ভাগ্নে হলো ওর স্বামী, তাই লাল বিয়ের শাড়িতেই ওকে দেখেছেন বারবার। কাল রাতেও আমি সেইভাবেই দেখেছি। আমি দেখি আর কি করা যায়। এই বলে চক্রবর্তী মশাই একটু থামল, আমাদের দিকে তাকিয়ে বলল, জানো হে, বড়ই শক্তিশালী এই অতৃপ্ত আত্মার মোহ। এরা যাকে একবার বেছে নেয় তাকে একদম তার ইশারার পুতুল বানিয়ে নেয়। এই যেমন ধরো অতুল, ও যেখানে কাজ করে সেখানে ওর ভালো লাগুক বা না লাগুক, নিজে ঠিক হলেও কাজের জায়গায় যিনি শীর্ষে আছেন তার কথাতেই হ্যাঁ মেলাতে হয়। মন থেকে কিন্তু ইচ্ছা করে না, কিন্তু সংসার যে চালাতে হবে আর তার জন্য কাজ করেই যেতে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয়। এটাও তেমনি। আচ্ছা, এরপর কি হলো চক্রবর্তী মশাই? আপনি কি সেদিনই সবটা ঠিক করে দিয়েছেন? অত সহজ হলে তো হয়েই যেত হে। যে কোনো জিনিসের খারাপ দিকটা তুমি সহজেই করতে পারো, কিন্তু ভালো দিকটা অত সহজে হয় না। সঠিক রাস্তা আর সেটা সঠিকভাবে না করতে পারলে বিপদ আরও বাড়ে, প্রাণও চলে যায় অনেক সময়। আর তাছাড়া ওই সময় সব কিছুর প্রতিকার আমার ঠিক খুব ভালো করে জানা ছিল না। বাড়ির ভেতর কোনো অশরীরীর প্রবেশ আমি আটকাতে পারি, কিন্তু মনের কোণায় আস্থা করে থাকলে সে বড়ই জটিল বিষয়। কিন্তু সব কিছুরই যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও আছে। অশুভ যেমন থাকে প্রতিকারও ঠিক থাকে। তাহলে এরপর কি করলেন আপনি? এরপর তবে শোনো। আমি নগেনবাবুকে বললুম, শুনুন নগেনবাবু, অমাবস্যার পূর্ণ তিথি আসতে আরও 8 দিন বাকি। এখন এভাবে চললেও অন্তত শেষের 2 দিন আপনার ভাগ্নেকে ওই অশরীরী কাছ থেকে দূরে রাখতে হবে। এই অশরীরীদের কোনো এক মানুষকে পুরো মাত্রায় নিজের আয়ত্তে করে নিতে একটা তিথি থেকে আরেক তিথি পর্যন্ত সময় দরকার হয়। তাই এই তিথিতেও যদি আপনার ভাগ্নেকে এইভাবে চলতে দেওয়া হয় তাহলে হয়তো শরীর ভেতর থেকে মরে যাবে, আর হয়তো সেই আগের মানুষটিকে পাওয়া যাবে না কখনো। তাই আমাদের কাছে সময় খুবই কম। আজকের দিনটা যেভাবে হোক রাতে ওকে আটকাতে হবে, আর ওই অশরীরীরা বাড়ির ভেতরে আসতে পারবে না। শুধু মায়াজাল দেখাতে পারে,
আপনি যখন যখন হাওয়া উঠতে দেখেছেন রাতে, তখন আসলে কোনো ঝোড়ো হাওয়া ছিলই না। ওইসব ওরই ছল, কোনো মতে আপনার ভাগ্নের আসার পথ ফাঁকা করে দেওয়ার জন্য, যাতে সে নিজেই ওর কাছে যায়। তাই আজ রাতে আপনার ভাগ্নে যখনই ঘুমাতে যাবে, বাইরে থেকে ওর দরজা, জানলা, আরও যেদিক দিয়ে বেরোনো যেতে পারে সব ভালো করে আটকে দিতে হবে। ওকে আটকাতেই হবে আজকে। আমার কথা শুনে নগেনবাবু একটু মাথা নাড়লেন। বেশ বুঝলুম কষ্টের সাথে একটা ভয়ও ওনার মনে উদয় হয়েছে। ওনাকে একটু ভরসা দিয়ে আমি বেরুলুম পাশের জঙ্গলটার দিকে যাব বলে। তখনও সন্ধে হয়নি। একটা জিনিস জঙ্গল থেকে আনা খুব জরুরি ছিল। খানিক পথ হেঁটে বাড়ির পেছনের জঙ্গলটায় গিয়ে মিনিট 15 খুঁজতেই যে দুটো জিনিস আমি খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা হলো কৃষ্ণচূড়া গাছের শিকড়, আর আরেকটা হলো রামবাসক পাতার শিকড়। তোমরা জানো কিনা জানি না, রামবাসক পাতা যেমন সর্দি কাশির জন্য অনেক উপকারী, তেমনি এর শিকড়ও অন্যভাবে অনেক কাজে লাগে। তাই নিয়ে ফিরে এলো। ফিরতে ফিরতে সন্ধে খানিক লেগে গিয়েছিল। এসে দেখলুম বাড়ির উঠোনের এক কোণায় একটা শতরঞ্চি পেতে নগেনবাবু বসে আছে। কাছে গিয়ে বললুম, নগেনবাবু, আমার এখন কটা জিনিস দরকার। এক হলো সন্ধেবাতি দেওয়ার সময় ব্যবহৃত ধুনো, আর দরকার কিছু কয়লা, আর একটুখানি কেরোসিন তেল। ও হ্যাঁ, এর সাথে ধুনুচিটাও আমায় দিয়ে যান। আমার আজ্ঞা পালন করতে নগেনবাবু চুপচাপ চলে গেলেন। এরপর আমি বাড়ির আশপাশ থেকে দুটো বড় পাথর জোগাড় করলুম, আর শিকড়গুলো নিয়ে পাথর দিয়ে থেঁতলে নিল। যতটা পারলুম ওর ভেতর থেকে রস আলাদা করলুম। এরপর নগেনবাবু সেই জিনিসগুলো নিয়ে আসতেই বললুম, আমি এখন যা করব আপনি দেখে রাখুন। এই ধুনুচির ধোয়া আজ থেকে প্রতিদিন সন্ধ্যায় ঘন্টা 2 পর পর দেবেন। একটু কম হলেও চলবে, কিন্তু বুঝে যাওয়া যাবে না, ঠিক আছে? এরপর আমি ধনুচির মধ্যে খানিকটা কয়লা রাখলুম। কেরোসিন দিয়ে সেটায় আগুন জ্বালিয়ে তাতে অল্প করে গাছের থেঁতো করে একটু শিকড় ফেলে দিলুম, আর দিলুম ধুনো। একটু ওপর থেকে হাওয়া করতেই সেটা থেকে ধোঁয়া বেরোতে লাগলো। নগেনবাবুকে বললুম, আসুন আমার সাথে আসুন। নগেনবাবুকে নিয়ে ওনার ভাগ্নের ঘরের চারিদিকে ধনুচি হাতে নিয়ে ঘুরলুম। বললুম, ঠিক এমনভাবে যা যা দিয়েছি তা তা দিয়েই ঠিক এমন করে এই ধোঁয়া ঘরের চারিদিকে দিতে হবে আপনাকে। এরপর সেদিন রাতেই আচমকা উঠোনের আম গাছটা কোনো হাওয়া ছাড়াই একবার শুধু এপাশ ওপাশ হেলছিল, কিন্তু আর কোনো কিছুই হয়নি। কিন্তু রাতে আমি অনেক ভেবেছি, কিন্তু ওই অশরীরীর মোহ থেকে কিভাবে নগেনবাবুর ভাগ্নেকে আলাদা করা যাবে তার কোনো নির্দিষ্ট পথ আমি খুঁজে পেলুম না। তাই ঠিক করলুম আমাকে সকাল হতেই বেরোতে হবে। বেশ বুঝেছিলুম কারো উপদেশ ছাড়া আমি এই মুহূর্তে নগেনবাবুর খুব বেশি উপকার করতে পারবো না। বলতে দ্বিধা নেই, সেই মুহূর্তে আমার মধ্যে শক্তি আর জ্ঞানের অনেক কমতি ছিল। তাই সকাল হতেই নগেনবাবুকে ডেকে বললুম, দেখুন নগেনবাবু, আমার 2 দিনের জন্য একটু এখান থেকে যাওয়াটা দরকার, খুবই দরকার। এখানে বসে আমি কি করতে পারবো জানি না। গুরুর সান্নিধ্য লাভ একবার আমায় করতেই হবে। আপনার সমস্যার সমাধান তাহলেই হবে। আমার কথায় নগেনবাবু যেন একটু মুষড়ে পড়লেন। হাত জোড় করে বললেন, আপনি আসবেন তো? এখন যা ভরসা শুধু আপনি, ঠাকুরমশাই। নিশ্চয়ই আসব। কারোর বিপদ দেখে তাকে ফেলে চলে যাব এমন নিকৃষ্ট ভবিসন্ধি আমার নেই। আপনি চিন্তা করবেন না। 2 দিন বাদে যখন আসব তখন একটা সুরাহা নিয়েই আসব। আমাকে এখন যেতে দিন। এই বলে আমি বেরিয়ে পড়লুম। কিন্তু আসবার আগে নগেনবাবু আমাকে একটা পুঁটলিতে কিছু শুকনো খাবার,
একটা দেশলাই বাক্স আর একটা আসন আমায় দিল। তাই নিয়ে আমি বেরিয়েছিলাম। সত্যি বলতে আমি যে কোথায় যাব তা কিন্তু ঠিক করিনি। তাই ভাবলুম সকাল থেকে হেঁটে হেঁটে সন্ধ্যায় যেখানে পৌঁছানো যাবে সেখানেই রাত কাটাবো। আমি প্রথমে নদীর রাস্তাটাই ধরলুম। দুপুরে শুধু একটু বিশ্রাম নিয়ে একভাবে সন্ধে পর্যন্ত হাঁটলুম। হয়তো এর মধ্যেই 2টো গ্রাম আমি পার করে ফেলেছি। এখন যেদিকটায় আছি সামনে তাকিয়ে দেখে বুঝলুম যে কাছাকাছি সামনে আর কোনো গ্রাম নেই। শেষ বিকেলের আলো এখনও আছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। চারপাশ শান্ত বলেই কানে এলো জলের সেই কুলু কুলু শব্দ। মনটা কেমন শান্ত হয়ে এলো। আরও খানিকটা হেঁটে নদীর পাশে একটা কদম বাগানে রাত্রিবাস করার জন্য ঠিক করল। প্রথমে ভেবেছিলুম আরও খানিকটা এগিয়ে যাব, কিন্তু কেন জানি মনটা এখানেই থাকতে ইচ্ছা করল। সন্ধ্যা হতেই কিছু গাছের ডাল ভেঙে আগুন জ্বালালাম। নগেনবাবুর দেওয়া আসনটা পেতে বসলুম। সন্ধ্যের পর থেকেই জায়গাটা কেমন আরো বেশি শান্ত হয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করলুম, মাঝে মাঝেই একটা হাওয়া আমার চারপাশে হয়ে কোথা থেকে এসে আবার মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই হাওয়া কখনো ঠান্ডা তো কখনো একটু গরম। সন্ধ্যের পর নদীতে নেমে মুখ হাত ধুয়ে আবার এসে বসলুম। পুঁটলি খুলে দেখলুম ওতে খানিকটা চিঁড়ে আর গুড় দিয়েছে নগেনবাবু। তাই খেয়ে গুরুর নাম স্মরণ করতে লাগলুম। রাত তখন কত হবে জানি নে। চারপাশে তখন ঝিঁঝি পোকার ডাক আর হালকা জলের কুলু কুলু শব্দ। চোখ বন্ধ করে সেই ভোলা বাবাকেই আমি স্মরণ করছিলাম। কিন্তু বেশ খানিক সময় থেকেই মনে হচ্ছিল যে একটা আলো যেন আমার সামনে কোথা থেকে আসছে। চোখ খুলে দেখলুম সামনে কদম বাগানের একদম শেষ প্রান্তে একটা নীলচে আলো। দেখলে মনে হবে অন্য কোনো জগতের একগুচ্ছ জোনাকির দল একসাথে সেই আলোর সৃষ্টি করেছে। অবাকভাবে চেয়ে সেই দিকেই এগিয়ে গেলুম। চাঁদের ওপর এক টুকরো মেঘ এসে সেটাকে ঢেকে দিয়েছে, তাই চারিদিকে অন্ধকার বড্ড বেশি। এখন শুধু আমার সামনে ওই নীলচে আলোটা, আর কিচ্ছু নেই। আমি ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে গেলুম। যখন আমি আলোটার খুব কাছে প্রায় চলে এসেছি তখন শরীরে কেমন একটা শান্তি এসে ভর করল। মনে হলো জীবনে আর কি চাই, এখানে শুধু আনন্দ আর খুশি। এইভাবে খানিক আরো এগিয়ে যাবার পর মনে হলো আমার শরীর আর আমার ক্ষমতায় নেই। সবই যেন তখন শূন্য হয়ে এসেছে। একটা অবসাদ ঘিরে এসে ধরল আমাকে। বসে পড়লুম সেখানে। এরপর কখন যে আমার চোখ বন্ধ হয়ে গেল তা বলতে পারিনি। একটা অন্য জগতের শান্তি আমায় যেন ভাসিয়ে নিয়ে গেল। আহা, সে কি শান্তি! আচ্ছা চক্রবর্তী মশাই, আপনিও কি শেষে ভূতের কবলে পড়ে গেলেন? গল্পের মাঝে হঠাৎ বলে উঠল হাবুল। এই যে ছোকরা, সবটা না জেনেই একটা মন্তব্য করে বসলে দেখছি। আমি ভূতের কবলে পড়েছি এটা কখন বললাম? না না, মানে ওই যে বললেন না চোখ বন্ধ হয়ে গেল, তাই আর কি। অরিন্দম, ওই ছোকরাকে একটু সামলাও, বড্ড বাচাল হয়ে যাচ্ছে দিনে দিনে। হাবুল, পুরোটা না শুনেই গল্পের মাঝে এমন বাধা সৃষ্টি না করলেই নয়। গল্প না শেষ হওয়া অবধি একটা কথা যেন বের না হয়। আর আপনি বলুন চক্রবর্তী মশাই। তা যাকে যা বলছিলাম, চোখ বন্ধ করে ঝিঁঝে পোকার ডাক আর জলের ধারার শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগলো। আর এক সময়
সেটা একদমই অনেক দূরে চলে গেল। ভোরের দিকে কিছু পাখির ডাকে চেতনা ফিরে পেলাম, কিন্তু মন তখন অত্যন্ত ভারী হয়ে আছে। কিন্তু এও বুঝলাম আমার এখানে আসা সফল হয়েছে। আমি এখন নগেনবাবুকে পুরোপুরি সাহায্য করতে পারবো। আচ্ছা চক্রবর্তী মশাই, রাতে কিভাবে আপনি প্রতিকারের পথ পেলেন সেটা তো বললেন না। জানো সুজিত, গুরুর প্রতি ভালোবাসা এক অন্য জগতের ভালোবাসা, সেটার কোনো তুলনা হয় না। সেই ভক্তি আর কোথাও নেই। সেদিন রাতে আমি হয়তো দৈহিকভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার অচৈতন্য মন আর আত্মা ছিল জাগ্রত। তাই চারপাশ নিস্তব্ধ হওয়ার পর দেখেছিলাম একটা জঙ্গলে একটা জলাশয়ের পাশে আমি বসে, আর আমার সামনে বসে আমার ভোলা বাবা। এটা সেই জায়গা যেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। শান্ত হাসি মুখে বাবা আমাকে বললেন, কিরে, পায়ের ব্যথা আর কষ্ট দেয়নি তো? বাবা, ব্যথা তো সেই দিনই সেরে গিয়েছিল আপনার ওষুধে। কিন্তু বাবা, আমি আজ একটা অন্য কারণে আপনার কাছে এসেছি। জানি, তুই চিন্তা করিস না। কাল ভোরে ঘুম থেকে উঠলে তুই সব উত্তর পেয়ে যাবি। অন্যের বিপদে এভাবেই পাশে দাঁড়াবি যখনই সুযোগ পাবি, কেমন? আশীর্বাদ করলাম। এখন আমি আসি। এই ছিল সেই দিন রাতের ঘটনা। কিন্তু ভোরে ঘুম ভাঙার পর আমি বুঝলাম আমি সব কারণ আর প্রতিকার তখন সবই জানি। বুঝলুম বাবার দয়া আর শক্তি আমার মনে দিয়ে গেছেন তিনি, কিন্তু সেগুলো যে এইভাবে লাভ করব তা জানতুম না। চেতনা পাবার পর বেশ কিছুটা সময় আমি সেই জায়গাতেই বসেছিলাম, মনে এক অজানা শান্তি নিয়ে। গুরুর কৃপা যে কি সেটা আমি সেই দিন বুঝেছিলাম। এরপর আর দেরি না করে আবার নগেনবাবুর বাড়ির দিকে রওনা দিলুম। পথে যেতে যেতে ভাবলুম, বাবা বলেছিলেন এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। তাহলে কি তিনি এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন? তার মানে মৃত্যুর পরেই তিনি আমার ডাকে চলে এসেছিলেন আমার অচৈতন্য মনকে কৃপা করতে। মন আরো ভারী হয়ে আসলো। সন্ধে নাগাদ আমি গিয়ে পৌঁছুলুম নগেনবাবুর বাড়ি। গিয়েই দেখি উনি উঠোনে একটা মাদুর পেতে সেখানে প্রদীপ জ্বালিয়ে বসে রয়েছেন। দেখেই বুঝলুম উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ঠাকুরমশাই, ভাগ্নেটা আর নিজের ভেতরে নেই। আজ আমাদের দুজনকেও চিনতে পারল না। যতবার ওর ঘরে গেছি আজ আমাদের বিরক্ত স্বরে চলে যেতে বলল। এখন কি হবে ঠাকুরমশাই? শুনে বুঝলুম সময় খুব কম আমাদের কাছে। সেদিন রাতে আর তেমন কিছু হলো না। কয়েকবার কিছু শব্দ পেলেও আমি আর সেসব দেখার চেষ্টা করিনি, কারণ সেটা করে কোনো লাভ নেই। পরদিন সকাল হতেই আমি নগেনবাবুকে ডেকে বললুম, শুনুন, আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্ধ্যের আগেই আপনি কিছু প্রদীপের ব্যবস্থা করে রাখবেন তো, আর বাড়ির চারপাশে বসিয়ে দেবেন। ঠাকুরমশাই, আমার ভাগ্নে ঠিক হয়ে যাবে তো? আপনি বলুন না ঠাকুরমশাই। দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করতে পারি। সবটা দিয়েই আমি চেষ্টা করব। আমার পক্ষে যা করা সম্ভব আমি তাই করব। আর আজকে রাতে আপনাদের জেগে কাটাতে হবে। কিন্তু আজ সেই অশরীরই ওর সমস্ত শক্তি প্রয়োগ করবে। তাই যা করার বিকেল থেকেই শুরু করে দিতে হবে।
আমার কথা শুনে নগেনবাবু অনেকগুলো প্রদীপ নিয়ে বাড়ির চারপাশে রাখলো। তাতে তেল দিয়ে হাতে পাকানো সলতে দিয়ে রাখলো। এবার আমার যে জিনিসটা করার ছিল সেটা হলো গাত্রবন্ধন। এই গাত্রবন্ধন আমাকে শিখিয়েছিল বাবার এক গুরু। তোমাদের সে কথা অন্য আর একদিন বলবো, আজ নয়। আসল কথা হলো এই গাত্রবন্ধনের অনেক শক্তি। কোনো অপদেবতা এই শক্তিকে ভেদ করতে পারে না। তাহলে তো বেশ শক্তিশালী এই গাত্রবন্ধন। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। অনেক অপশক্তি এর কাছে হার মানে। এরপর আমি নগেনবাবুকে কিছু জিনিস জোগাড় করে দিতে বললাম। তার মধ্যে ছিল 1 ঘটি জল, 1 টুকরো লাল কাপড়, তুলসী গাছের পাতা আর ইহু গাছের শিকড়। তোমরা হয়তো জানো না যে ইহু গাছ হলো দেবদারু গাছেরই একটা জাত। আর চাইলাম শ্মশানের ছাই। আর সব শেষে ওই মৃত মেয়েটির বাড়ির উঠোনের তুলসী মন্দিরের একটু মাটি। নগেনবাবু তখনই বেরিয়ে পড়লেন এগুলো জোগাড় করার জন্য, কিন্তু তার আগে আমাকে 1 ঘটি জল দিয়ে গেলেন। পড়ন্ত বিকেলে আমি ঘটি ভর্তি জল নিয়ে তাতে গাত্রবন্ধন মন্ত্র পড়লুম। এই জলের কাজ তোমরা জানোই। বাড়ির চারপাশে এই জল ছিটিয়ে দিতে হয়, তাতে কোনো অপদেবতা এটি লঙ্ঘন করে ভেতরে আসতে পারে না। সন্ধ্যের একটু আগেই নগেনবাবু ফিরে এলেন, তাকে বলা সব জিনিসপত্র নিয়ে। আমি নগেনবাবুকে মন্ত্র পড়া জলের ঘটি দিয়ে সবটা বুঝিয়ে বললুম। ঠিক মাঝরাতে ওই অশরীরীটি আসলো, তাই তার একটু আগে থেকেই এই জল ছিটিয়ে দিতে হবে। এই বলে আমি একবার ভাগ্নের সাথে দেখা করে এলাম। আজ তাকে নিজেকেও একটু আটকে রাখতে হবে। জানি সে হয়তো একা সেটা পারবে না, কিন্তু এটাও জানি যে ছেলেটি ভেতর থেকে সব বুঝতে পারছে যে আমরা তার ভালো চাইছি। সন্ধ্যের মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাইকে ঘর বন্ধ করে যে কোনো একটা ঘরে থাকতে বললুম, আর আমি থাকবো সেই ঘরের বারান্দায়। এখন শুধু ছিল সময়ের অপেক্ষা। এই সময়টায় আমি নগেনবাবুর আনা কাপড়টায় গাছের শেকড় আর বাকি জিনিসগুলো বেঁধে একটা মন্ত্র পড়ল। কিন্তু এই জিনিসটার ব্যবহার নগেনবাবুকে আর বললুম না। ঠিক সময়ে এটি আমাকেই ব্যবহার করতে হবে, তাই অপেক্ষা করতে লাগলো। রাত যত বাড়তে লাগলো, চারপাশ তত থমথমে হতে লাগলো। চাঁদের আলো নেই, তাই চারিদিক ঘোর অন্ধকার। আমি বারান্দায় বসে ঠাকুরের নাম জপ করতে লাগলাম, কারণ ভালোই জানি যা হবার তা আজই হবে। কিন্তু অনেক রাত অবধি অস্বাভাবিক তেমন কিছুই ঘটল না। হঠাৎ মধ্যরাতে একটা দমকা হাওয়া এসে উঠোনের বাইরের গাছগুলোকে এদিক থেকে ওদিক করতে লাগলো। আমি নগেনবাবুকে ইশারা করে আবার জলটা ছিটিয়ে দিতে বললুম। এরপর ভাগ্নে যে ঘরে আছে সেই ঘরের চারদিকে সেই জল দিয়ে একটা গণ্ডি কাটলুম। আর তারপরেই কানে ভেসে আসলো একটা নূপুরের শব্দ। চারপাশটা আরও অন্ধকার হয়ে যেতে লাগলো। খানিক আগেই নগেনবাবু আর আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু বেশিরভাগই তখন হাওয়ায় নিভে গেছে। নূপুরের শব্দটা আরও এগিয়ে আসতে লাগলো এই বাড়ির দিকে। আর তখনই ঘরের ভেতরে একটা ঝাপটা ঝাপটির শব্দ কানে এলো। বেশ বুঝতে পারলুম নগেনবাবুর ভাগ্নে এখন মোহিত হয়ে আছে, সব কিছু ছিঁড়ে বের হয়ে আসতে চাইছে, কিন্তু তাকে সবাই ধরে আছে আপ্রাণভাবে। এক সময় মনে হলো
নূপুরের শব্দটা দ্রুত গতিতে বাড়ির চারপাশ ছুটে বেড়াচ্ছে। আমি মনে মনে আরো জোরে ঠাকুরের নাম জপ করতে লাগলুম। এরপর কানে এলো রাগে কষ্টে একটা মেয়ের পৈশাচিক চিৎকার। বাকি প্রদীপগুলো সাথে সাথে নিভে গেল। চারপাশ এখন শুধুই অন্ধকার। শুধু বারান্দায় একটা প্রদীপ জ্বলছে। আরো বেশ কয়েকবার সেই চিৎকার এলো, আর তারপর চিৎকারটা জোরে হয়ে হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। আমি তখনই নগেনবাবুকে বললুম, চলুন চলুন আমার সাথে, আর এক মুহূর্ত দেরি করার উপায় নেই। হাতে সেই কাপড়ে বাঁধা জিনিসগুলো নিয়ে ছুটলুম নদীর ধারে, সেই গাছটার দিকে যেখানে মেয়েটি গলায় দড়ি দিয়েছিল। প্রাণপণে ছুটছি দুজনে। একসময় এসে পৌঁছলুম সেই গাছের তলায়। এক মুহূর্ত অপেক্ষা না করে গাছের একটা ডালে হাতে থাকা কাপড়ে মোড়া জিনিসগুলোকে বেঁধে দিলুম। সাথে সাথে গাত্রবন্ধন মন্ত্র পড়তে লাগলুম। যতক্ষণ না মন্ত্র পড়তে পড়তে গাছে সেটা ঠিকভাবে বাঁধা শেষ না হলো, ততক্ষণ চারপাশে একটা হাওয়া বয়ে চলল শোঁ শোঁ শব্দ করে। কিন্তু কাজ শেষ হতেই চারপাশ একেবারে নিস্তেজ হয়ে গেল। সব শেষে আমরা দুজনেই ফিরে এলুম বাড়িতে। এখানেও সব শান্ত। ভাগ্নের ঘরে গিয়ে দেখলুম ও চুপ করে বসে আছে। চোখে এবার যেন নিজের ফিরে পাওয়া জ্যোতি, সাথে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পাশেই নগেনবাবুর স্ত্রী, তিনিও কাঁদছেন। বললুম, যাক, সবটা শেষ হলো তাহলে। রাতে আর কাউকে তেমন কিছু বললুম না, সবাইকে শুয়ে পড়তে বলেছিলুম। ভোরে আমি বারান্দায় একটা মাদুর পেতে বসেছিলুম। খানিক বাদেই নগেনবাবু, ওনার স্ত্রী আর ওনার ভাগ্নে আমার দিকে এগিয়ে এলেন। সবাই হাত জোড় করে আমার সামনে বসল। কাঁদো কাঁদো গলায় নগেনবাবু বললেন, ঠাকুরমশাই, আপনি আমার জন্য যা করলেন এর ঋণ আমি জানি কোনোদিনও আমি শোধ করতে পারবো না। আমার এই ভাগ্নেটাকে একটু আশীর্বাদ করুন, যাতে ও আর কখনো এত কষ্ট না পায়। অনেক অনেক সহ্য করেছে ও, অনেক সহ্য করেছে। দেখুন, আমি যা জানি সবই অন্যের কল্যাণে লাগাবো, এই প্রতিজ্ঞাই আমি করেছি। আর চিন্তা নেই, আপনার ভাগ্নে এখন মুক্ত। কিন্তু একটা কথা, আজই আপনার ভাগ্নেকে বাড়ি পাঠিয়ে দেবেন। যতদিন ওই গাছ ওখানে আছে ততদিন ওকে আর এখানে আনবেন না। ওই অশরীরই এখানে অনেক বাধা পেয়ে, সাথে নিজের শক্তি কিছুটা সময়ের জন্য হারিয়ে ওই গাছেই ফিরে গেছে। কিন্তু গাছের ডালে আমার বাধা ওই জিনিসটা এখন ওকে এখান থেকে কোথাও যেতে দেবে না। আপনার ভাগ্নের প্রতি মোহ ও আবার ভুলে যাবে। আপনি যা বলবেন ঠাকুরমশাই তাই হবে। চক্রবর্তী মশাই চুপ করলেন। বাইরে বৃষ্টি কমলেও চারপাশ বেশ অন্ধকার আর থমথমে ভাবে ভরা। বর্তমান চিন্তা ভাবনার মানুষ হয়েও গল্প শোনার সময় আমরা হারিয়ে গিয়েছিলাম অন্য কোনো জগতে। যতই প্রেতে অবিশ্বাস থাকুক না কেন, গল্প শোনার সময় সবই সত্যি লাগে। অবিশ্বাসের সুতো যেন হালকা হয়ে যায় চক্রবর্তী মশাইয়ের এই গল্পের আড্ডায়। শেষ হলো আজকের গল্প। লেখক শুভজিৎ বিশ্বাসের কলমে চক্রবর্তী ঠাকুর সিরিজের দ্বিতীয় গল্প অশরীরীর মোহ। আজকে গল্প পাঠে সৌমিক, চক্রবর্তী ঠাকুরের চরিত্রে স্নেহাত্রী। অন্যান্য চরিত্রে যেতে গেলে আমাকে একটু স্ক্রিপ্ট দেখতে হবে, তাই অন্যান্য চরিত্রে যারা আছে নীল, সৌমিক,
পার্থ, বুবাই, তানিশা, অচ্যুত, শুভম আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ জিএফএক্স, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স শুভম তৎপুরুষ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমরা কিন্তু রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ আসি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি মজাদার নতুন ধরনের ভয়ঙ্কর গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। আর স্পটিফাই অ্যাপে গিয়ে হানাবাড়িকে ফলো করে এসো। ধন্যবাদ, শুভরাত্রি।